আসসালামু আলাইকুম। বাংলা আউটলুকের পক্ষ থেকে আমি দিলশানা পারুল আজকে এসেছি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে, অন্যতম কেন্দ্রীয় কার্যালয়ে। আমরা বাংলা আউটলুকের পক্ষ থেকে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে যারা যারা কাজ করছেন মাঠে ময়দানে তাদের কিছু সাক্ষাৎকার সংগ্রহের চেষ্টা করছিলাম, তাদের আলোচনা সংগ্রহের চেষ্টা করছিলাম। তারই অংশ হিসেবে আজকে আমরা খুবই সৌভাগ্যবান, আমাদের সাথে পেয়েছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রথম প্রশ্ন হচ্ছে, কেমন আছেন? আমি আছি, ভালো আছি। তবে যা হয় আর কি, আপনার জেলে ছিলাম তখন একটু অসুস্থ হয়ে পড়েছিলাম। জেল থেকে বেরিয়ে দেখি যে ওজন অনেক কমে গেছে, প্রায় 6.5 কেজির মতো। তো যা হয়, বয়স হচ্ছে এখন, তারপরেও চেষ্টা করি যতটা ভালো থাকার জন্য আর কি। অসুখ আছে অনেকগুলো। জেলে কতদিন থাকতে হলো? জেলে এবার ছিলাম না 3.5 মাস। 3.5 মাস ছিলেন। আচ্ছা, আপনাদের জেলটা কোথায়? এই বিষয়টা আমি বুঝতে পারছি না। কেরানীগঞ্জ? জেলটা হচ্ছে কেরানীগঞ্জ, মানে একদম সাধারণ জেলে রাখে? হ্যাঁ। রাজনীতিবিদদের জন্য আলাদা কোনো বিষয় নেই? রাজনীতিবিদদের ওখানে আপনার আমাদের শুধুমাত্র যারা ডিভিশন প্রাপ্ত হয়, অর্থাৎ এক্স মিনিস্টার্স আর এক্স এমপিস অথবা হাই অফিসিয়ালস, এদের জন্য আপনার ওই জেলের মধ্যেই একটা আলাদা এনক্লোজারের মধ্যে একটা আলাদা বিল্ডিং আছে। ওখানে আপনার অনেকগুলো রুম আছে। সেই রুমগুলো আপনার ইন্ডিপেন্ডেন্ট রুমস, খারাপ না। আপনার অ্যাটাচ টয়লেট বাথরুম এগুলো আছে। ওটা শুধু ওদের জন্য বলা হয় ডিভিশন। আইন অনুযায়ী আমরা ডিভিশন পাই, যেহেতু এমপি ছিলাম, মন্ত্রী ছিলাম, এটা পাই। আপনার অন্যান্য হাই অফিসিয়ালসরাও পান, যারা মাউন্ট আমলায় পড়েন বিফোর কনভিকশন, এরা পান আর কি। কিন্তু জেল তো জেলই। জেল তো বটেই। সেটাই, জেল অনেক নিয়ম আমরা করতে বাইরে যেতে পারতাম না, কেউ আসতে পারতো না আমাদের ওখানে। খাওয়া দাওয়ার ব্যাপারটা ওদের দ্বারা নিয়ন্ত্রিত। আমি ইন্টারভিউ করলাম আরও বেশ কয়েকজনকে, তো যে তথ্যটা পেলাম মোটামুটি আনুমানিক সম্ভবত 60 লক্ষ কর্মীর বিরুদ্ধে এই মুহূর্তে মামলা আছে। আমাদের ডাটাগুলো তাই বলে আর কি। আমাদের যে ইনফরমেশনস আমাদের কাছে সব ছিল, আপনার অল এফআইআর সমস্তই ছিল। গতবার যখন পুলিশ রেইড করলো আমাদের অফিসে, দ্যাট ওয়াজ 1 বছর আগে, 1.5 বছর আগে, তখন সেগুলো সব ডিস্ট্রয় করে দিয়েছে। মানে হামলা করছে, মামলা করছে, আবার সেই তথ্যগুলো সংরক্ষণ করা যাচ্ছে না। না, আপনার পুরো আপনার অফিসটাই তো রেইড করে তছনছ করে দিয়েছে। আমাদের আপনার কম্পিউটার, হার্ড ডিস্ক, অফিসের ল্যাপটপ সব নিয়ে চলে গিয়েছিল। তাহলে এই যে এই বিপুল পরিমাণে হামলা মামলা, তৃণমূল পর্যায়ে কর্মীদের একদম মানে জনবিচ্ছিন্ন করে দেয়া, এই সামগ্রিক বিষয়টাকে আসলে দল হিসেবে বিএনপি কিভাবে সামাল দিচ্ছে? এটা তো আমি সবসময় বলি, আপনি দেখেছেন, যেটা একটা চরম একটা নির্যাতনের মুখে বিএনপি পড়েছে। এবং এই নির্যাতনটার কারণটাই হচ্ছে যে বিএনপিকে তারা নিশ্চিহ্ন করতে চায়, নির্মূল করতে চায়। অ্যাজ এ হোল আওয়ামী লীগের যেটা এখনকি সরকারের যেটা আপনার লক্ষ্য, সেটা হচ্ছে একটা রাজনীতিকরণ, ডিপলিটিসাইজেশন করা। আপনি লক্ষ্য করে দেবেন, আওয়ামী লীগেরও কিন্তু এখন আর সরকারে ওইভাবে ইম্পর্টেন্ট না। তার মন্ত্রী আছে, এমপি আছে, কিন্তু সরকার চালায় কিন্তু আপনার কিছু আমলা, আপনার এই বেনজির আজিজের মতো কিছু ব্যক্তি। আওয়ামী লীগের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের খুব বেশি অবস্থান এখন আওয়ামী লীগের মধ্যেও নেই। যে কারণে এটা আপনার এখন একটা অবস্থায় চলে গেছে যে ইট কমপ্লিটলি একটা অথরিটেরিয়ান গভর্নমেন্ট তৈরি হয়েছে। সেই সঙ্গে আওয়ামী লীগ এজ এ পার্টি ব্যাংক্রাফ্ট হয়ে গেছে রাজনৈতিকভাবে, পলিটিক্যালি। সেই কারণে এদের একটা অন্যান্য রাজনৈতিক দলগুলোকে, তা বিশেষ করে বিএনপি যেহেতু সবচেয়ে বড় বিরোধী দল, তাকে নির্মূল করতে পারলে সে নিষ্কণ্টক হয়ে যাবে। কারণ বিএনপি যদিও ইলেকশনে আসছে না গত কয়েক বছর ধরে, তারপর কিন্তু বিএনপি তাদের প্রধান শত্রু। এবং এবার তো দেখেছেন যে আওয়ামী লীগের সদস্যসভা তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে বলেছে যে বিএনপি হচ্ছে তাদের প্রধান শত্রু। এই যে যখন যদি আপনার একটা গণতান্ত্রিক ব্যবস্থাতে একটা সরকারি দল তারা যদি বলতে থাকে যে বিরোধী দল তার প্রধান শত্রু, তো সেখানে তো গণতন্ত্র কখনো ফাংশন করবে না। এখানে গণতন্ত্রের যে ন্যূনতম যে ব্যাপারটা আছে আর কি, সহনশীলতা, পরমত সহিষ্ণুতা, সেটা একদম মিসিং টোটালি। আপনি দেখবেন যে এই যে আজকে তারা 73 বছর পালন করতে যাচ্ছে। 73 বছরের ইতিহাস যদি আপনি দেখেন, আওয়ামী লীগ কিন্তু একটা পুরনো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল। সেই পাকিস্তান আমাদের 49 সালে তাদের জন্ম হয়েছিল। তারপরে কিন্তু তারা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এদের এবং তাদের সঙ্গে শেখ মুজিবুর রহমান ছিলেন পরে, তারা একসাথে আওয়ামী লীগ তৈরি করেছিলেন। সেই আওয়ামী লীগ তো এখন আর নাই, যেটা ওদের এখন আওয়ামী লীগের নেতারাই বলেন, অনেক নেতা আছে তারা বলেন যে আমাদের তো সেই আওয়ামী লীগ এখন নাই। এখন
নতুন আওয়ামী লীগ, শেখ হাসিনা আওয়ামী লীগ, এদের চিন্তাভাবনাই হচ্ছে ভিন্ন। তখন তাদের আপনার ছিল সমাজতন্ত্র করবে, সেই সমাজতন্ত্র চলে গেছে। এখন তো আপনার মানে লুম্পেন ক্যাপিটালিজম যেটাকে আমরা বলি আর কি, সেই চলে গেছে। আপনার কতগুলো অলিগার্ক তৈরি করা হয়েছে, নির্দিষ্ট কিছু আপনার ব্যবসায়ী ইন কোলাবোরেশন উইথ দ্য গভর্নমেন্ট, দে আর মিন্টিং মানি, এবং সেই টাকা তারা বাইরে পাচার করে দিচ্ছে, দেশেও রাখছে না। ফলে দেশের অর্থনীতিকেও তারা ধ্বংস করছে, আর রাজনৈতিক কাঠামো তো পুরোটাই ধ্বংস করে ফেলেছে। আমার কাছে মনে হয় যে আমেরিকার সবচেয়ে বড় অপরাধ যদি থাকে এই গভর্নমেন্টের, সে অপরাধটা হচ্ছে যে তারা রাজনৈতিক কাঠামোটাকে ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশে। একটা যে ডেমোক্রেটিক স্ট্রাকচার থাকবে, যেখানে আপনি ইনস্টিটিউশনগুলো ডেভেলপ করবে, ইনস্টিটিউশনগুলো উইল টেক চার্জ অফ দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস, নির্বাচন বলেন, প্রশাসন বলেন, সব কিছুই একটা গণতান্ত্রিক চিন্তা চেতনার মধ্য দিয়ে যাবে। তো এখানে এখন কিছুই নেই। এখন হচ্ছে একটা দল তার একটা পরিবার, তাদের নির্দেশেই দেশ চলে, তাদের নির্দেশেই আপনার শাসন কার্য পরিচালিত হয়, অর্থনীতি পরিচালিত হয়। তাদের লক্ষ্যটাই হচ্ছে এই দেশে, আমি যেটা সবসময় বলি, যেটা একটা লুট করার আপনার সরকার। এটা অনেকটা বর্গীদের সঙ্গে তুলনা করা যায়। বর্গীরা যেমন আসতো, এসে আপনার লুট করে নিয়ে চলে যেত, তাদের কোনো স্টেক ছিল না। ঠিক একইভাবে আমাকে যখনই ক্ষমতায় এসছে, তখনই তারা কিন্তু আপনার লুটপাট করেছে। লুটপাট করে একদম শেষ করে দিয়ে, আমি এটাকে আমার সাধারণ কথায় বলি ফোকলা করে দিয়ে যায়, অর্থাৎ এমটি করে দিয়ে যায়। এই অবস্থায় তারা তৈরি করে ফেলেছে। দেশে এখন মূলত আপনার সাধারণ মানুষ, তাদের কোনো অধিকার নেই। যারা আপনার ধরেন ভিন্ন মতধারী সুশীল সমাজের লোকেরা, তারাও চরম বিপদের সম্মুখীন হয়েছে। ডক্টর ইউনূসের ব্যাপারটাই দেখতে পাচ্ছেন, যে তার মতো একজন বিশ্ববরেণ্য একজন নোবেল লরেট, তাকে কীভাবে হেনস্থা করছে এই সরকার। শুধু ডক্টর ইউনূস না, এনিবডি উইল টক এগেইনস্ট দেম উইল বি ইন প্রবলেম। বেনজিরের কথা উঠে এসছে আজিজ, বা এই যে এন্টিটিগুলো মানে সরকারের মধ্যে থাকা, সরকার বলবো না, বা রাষ্ট্রীয় পদ পদবিতে থাকা এই এন্টিটিগুলোর মধ্যে এতদিনে আমরা যে দুর্নীতিগুলো দেখতে পাচ্ছি, এটা বুঝাই যাচ্ছে ইটস আসলে টপ অফ দ্য আইসবার্গ, ভেতরে যে আরো কত বিশাল আছে। তাহলে এই যে ব্যাপক পরিমাণে দুর্নীতি, এই দুর্নীতিকে অ্যাকাউন্টেবল করার উপায় কি? মানে আপনাদের তরফ থেকে কোনো প্রস্তাবনা আছে কিনা? এইখানে বর্তমানে যে অবস্থা স্ট্রাকচার, এই স্ট্রাকচারে অ্যাকাউন্টেবল হবে না। কারণ আপনার পার্লামেন্ট থাকতে হবে, যে পার্লামেন্টটা ইফেক্টিভ হবে, যে পার্লামেন্টে অল দ্য গভর্নমেন্ট অফিসিয়ালস অর দ্য মিনিস্টার্স উইল বি অ্যাকাউন্টেবল, দ্য প্রাইম মিনিস্টার উইল বি অ্যাকাউন্টেবল, তাদেরকে জবাবদিহি করতে হবে। সেই ব্যবস্থা এখন নেই। এখন তো আবার পার্লামেন্টে পুরোপুরি তাদের লোক, তারপর দামি ক্যান্ডিডেট, তারাই তাদের দিয়েই, এবং সে আপনার কিছু গৃহপালিত লোকজন আছে। যার ফলে যে সমস্যাটা দেখা দিচ্ছে আপনার, সেই সমস্যাটা হচ্ছে যে আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি কোথাও নাই। যার ফলে আর সরকার তো চাচ্ছে যে এরা এটা করুক, এই সরকারি কর্মকর্তারাই দুর্নীতি করুক, তারা আপনার তাহলে তাদের পক্ষে টিকে থাকা সহজ হবে, এই ক্ষমতায় টিকে থাকা। এই কারণে তারা এটা করছে। আপনি এই স্ট্রাকচারে এখানে অ্যাকাউন্টেবল করার তো কোনো সুযোগ নেই। একমাত্র হচ্ছে এই গভর্নমেন্টকে চলে যেতে হবে। এই গভর্নমেন্ট যদি না যায়, আপনি এখানে অ্যাকাউন্টেবল ওই এইটার আন্দাজে কিচ্ছু করতে পারবেন না। এখন ধর দুর্নীতির বিষয়টা আসলো, তুলে আসলেন, বিষয়টি কি এরকম? বিএনপির শাসন আমলে কি দুর্নীতি ছিল না? না, এটা কখনই বলি না আমরা। বিএনপির শাসন আমলেও দুর্নীতি ছিল, কিন্তু সেটা আপনার সহনীয় মাত্রা ছিল। এইরকম লাগামহীন ব্যাপক দুর্নীতি কখনোই ছিল না, এবং সেখানে দুর্নীতিবাদীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতো। এখানে দুর্ভাগ্যজনকভাবে এরা মুখে বলে যে আমরা ব্যবস্থা নিচ্ছি, কিন্তু আসলে গোটা স্ট্রাকচারটাই আপনার দুর্নীতিবাজ করে ফেলেছে ওরা। ভারতের সাথে বা পার্শ্ববর্তী অন্যান্য পরাশক্তি দেশের সাথে আওয়ামী লীগ সরকারের সম্পর্কটাকে আপনি কিভাবে দেখবেন? আওয়ামী লীগ প্রকৃতপক্ষে ভারতের ইন্টারেস্ট সার্ভ করছে এখানে। আমরা ভারতের বিপক্ষে নই। ভারত আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ, সবচেয়ে বড় প্রতিবেশী এবং বন্ধু। 1971 সালে মুক্তিযুদ্ধে তাদের অবদান আমরা কখনো অস্বীকার করি না। নিঃসন্দেহে তারা যুদ্ধ করেছে আমাদের জন্য, তাদের সহযোগিতা নিয়েই আমরা দেশ স্বাধীন হয়েছে আমাদের। এটার জন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। তার অর্থ তো এই নয় যে আমি বাংলাদেশের স্বাধীনতাকে তাদের কাছে জিম্মি করে দেবো, এটা করবো না। আজকে আপনি দেখেন, এই যে প্রধানমন্ত্রী যে গেলেন ভারতে, গিয়ে উনি যে চুক্তিগুলো করে এসছেন, কী নিয়ে এসছেন? উনি ভারতকে ট্রানজিট দেবেন, ভারতের রেল লাইন চলবে আপনার ভিতর দিয়ে, আপনার
যত সুযোগ সুবিধাগুলো ভারতকে তিনি দিচ্ছেন, আমরা কি পাচ্ছি? আমি তো এখন পর্যন্ত পানি পেলাম না। আমার তিস্তা নদীর পানি যেটা আমার রাইট, আই এম নট গেটিং দ্যাট। আমার অভিন্ন নদীগুলো যেগুলো আছে সেগুলোর কোনো পানির হিস্সা আমি পাচ্ছি না। অন্যদিকে আপনি দেখেন যে এই তাদের যেটা বলছে ওরা পশ্চিমবঙ্গ সরকার, তাদের আপত্তির কারণে আমাদের তিস্তার পানি বন্ধ হয়ে আছে। এদিকে পানি বন্ধ হয়ে আছে, পানি দিচ্ছে না আমাদেরকে, রাইট চুক্তি করছে না। অন্যদিকে আপনার তিস্তা প্রকল্পের জন্য ভারত বলছে যে আমি তোমাকে টাকা দেবো। অর্থাৎ ডাইভার্টিং দ্য মেইন ইস্যু, প্রধান যে ইস্যুটা পানির হিস্সা, সেটা বাদ দিয়ে তারা অন্যদিকে চলে যেতে চায়। এগুলো হয়েছে সম্পূর্ণ আওয়ামী লীগের জন্য। আই ডোন্ট ব্লেম ইন্ডিয়া। ইন্ডিয়া তো তার স্বার্থে সে কাজ করবেই, কিন্তু আমি আমার স্বার্থে কি করছি? আমি সরকারে আছি, এটা আমার সলেম ডিউটি, আমার দায়িত্ব যে আমার স্বার্থটাকে রক্ষা করা। আমি এখন পর্যন্ত কি নিতে পেরেছি? ওদেরকে ক্ষমতায় রাখা ছাড়া নিজেদের আর কোন কাজটা তারা করতে পেরেছে? সীমান্তে গুলি হয়, চিন্তা করতে পারেন যে সভ্য সমাজে সীমান্তে গুলি করে মেরে দিচ্ছে, কোনো সারা শব্দ নেই, গভর্নমেন্টের কোনো কথা নেই। আরও দেখেন মিয়ানমারে ওদিক থেকে গুলি করে এদেরকে শেষ করে দিচ্ছে। রোহিঙ্গার 10 লক্ষ 12 লক্ষ রোহিঙ্গা এসছে, কোনো সারা শব্দ নেই। 10 বছর হয়ে গেল রোহিঙ্গারা এখানে। কি করতে পেরেছে সরকার? কারণ এরা সত্যিকার অর্থেই নিজেদের ক্ষমতায় রাখার জন্য সকলের কাছে নতজানু, যে ভাই দেশ তোমরা কিনে বা নিয়ে নাও, আমাকে শুধু ক্ষমতায় বসিয়ে রাখো। তারপরে ধরেন আওয়ামী লীগ সরকারের গ্রহণযোগ্যতা আছে একটা মহলের মধ্যে, তো বিশেষ করে দেখা যায় যে আমাদের উচ্চবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তের মধ্যে একটা ভালো গ্রহণযোগ্যতার জায়গা তার আছে। তার পিছনে আমার একটা বড় কারণ মনে হয় এই যে তার ধরেন মেট্রো রেল কিংবা হচ্ছে গিয়ে পদ্মা ব্রিজ, জাতীয় উন্নয়ন, এই যে আওয়ামী লীগের উন্নয়নের রাজনৈতিক দর্শন, এটাকে আপনি কিভাবে দেখেন? আওয়ামী লীগের উন্নয়নের রাজনৈতিক দর্শনটা কিসের উপর ভিত্তি করে আমি জানি না। বলে তো একটা কথা, কিন্তু মূলত ব্যাপারটা তো আলাদা। তাদের দর্শনটা হচ্ছে চুরি করা, দুর্নীতি। এখানে মেগা প্রজেক্ট করবে, মেগা দুর্নীতি করবে। আপনি নিশ্চয়ই কয়েকদিন আগে আমি একটা কথা বলেছিলাম, আপনার পত্রিকাতেও অনেক দু একটা পত্রিকা এসেছিল, এই যে চীন থেকে যারা যে আপনার টাকাটা নেয়, এটা সরকার নেয়। হ্যাঁ, সরকার নিয়ে এসে এখানে আপনার তারা টেন্ডার করে তারা আপনার কাজ দেয়। এখানে যে টাকাটা আনে সেটার 5% কমিশন দিতে হয় সরকারের মদতপুষ্ট লোকজনকে। আবার এটা যখন আপনার টেন্ডারে গিয়ে কাজে যায় তখন আবার 5% দিতে হয়। এটা হচ্ছে শুধুমাত্র যাই লোক এগুলো আনছে, যারা কাজ দিচ্ছে। এখানেই একটা বিরাট অংশ চলে যাচ্ছে। এরপরে তো আপনার যারা কাজ করছে তাদের দুর্নীতি, সব কিছু মিলিয়ে টিলে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে, যার ফলে মূল লক্ষ্যটা হচ্ছে দুর্নীতি করা, টাকা বানানো। এর প্রমাণ তো আপনারা দেখছেন যে কী হারে আপনার সরকারি কর্মকর্তা কয়েকজন কী হারে লুট করেছে। এই তো আপনার আরেকজন ধরা পড়লো 16 লাখ টাকা দিয়ে তার ছেলে একটা ছাগল কিনলো, তাই না? তো সে তো সার্ভিং অফিসার, সেটা পাওয়া গেল। তাকে এখন সাসপেন্ড করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে বলছে আসাদুজ্জামান মিয়া, যারটা এসছে পত্রিকায়, অর্থাৎ তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো দুদক শুরু করেনি। অন্যদিকে উপরন্তু দেখেন পুলিশ অ্যাসোসিয়েশন থেকে তারা একটা স্টেটমেন্ট দিয়েছে, হুইচ ইজ অ্যালার্মিং। একটা গণতান্ত্রিক দেশে প্রশাসনের একটা অংশ তারা কিভাবে আপনার এইভাবে প্রকাশ্যে একটা থ্রেট করে সাংবাদিকদেরকে একটা স্টেটমেন্ট দিতে পারে, এটা আমাদের বোধগম্য না। এটা হয়েছে জাস্ট বিকজ গভর্নমেন্ট পুলিশকে ছাড়া চলতে পারে না। পুলিশকে দিয়েই তারা অপকর্মগুলো করায়, নির্বাচন জেতায়, মধ্যরাত্রে নির্বাচন করে, আপনার বিরোধী দলকে অ্যারেস্ট করে, বিরোধী দলের বিরুদ্ধে মামলা দেওয়ায় 60 লক্ষ মামলা যেটা বলছি আমরা, এটা সব পুলিশ দিয়েছে। দেখবেন একই রকম FIR সবগুলোতে। 2 দিনের মধ্যে গত যে আপনার আমাদের যখন মুভমেন্ট আমরা করলাম অক্টোবরে, ওই সময় লাস্ট 28 অক্টোবর 2 দিন আগে ক্র্যাকডাউন হলো। ক্র্যাকডাউনের পর মাত্র 2 দিনের মধ্যে তারা 27,000 আমাদের নেতাকর্মীকে অ্যারেস্ট করলো। ঠিক সব প্লটেড, পুলিশ তৈরি করে রেখেছে এগুলো। এবং আপনার এইভাবেই তারা তৈরি করে, সমস্ত প্লট তৈরি করে সে ভেতরে সেটাকে ইমপ্লিমেন্ট করে। যেখানে লক্ষ্যটাই থাকে চুরি করা, দুর্নীতি করা, সেখানে আপনি কিভাবে সরকারের তরফ থেকে সেখানে আপনি কীভাবে আশা করতে পারেন যে তারা একটা সুশাসন প্রতিষ্ঠা করবে? পুলিশের যে চিত্রটা বললেন, 2 দিনের মধ্যে 27,000 মামলা, মানে এটা শুনতেও এত অস্বাভাবিক লাগে। বা এই যে ক্র্যাকডাউন, লক্ষ লক্ষ বিএনপির কর্মীদেরকে ধরে নিয়ে যাওয়া, মামলা এবং ঘরছাড়া করা, এইরকম একটা পরিসরে একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজেদেরকে সংগঠিত রাখবে কিভাবে বা রাখছে কিভাবে?
15 বছর ধরে তো বিএনপি আপনার এই বিরোধী দলে আছে, এবং আমরা তখন থেকেই আপনার কিন্তু আক্রমণ, নির্যাতন, নিপীড়ন, গ্রেফতার এর মধ্যে আছি। আপনি তো নিশ্চয়ই জানেন বোধহয় যে আমাদের একজন এমপি ইলিয়াস আলী সিলেটের, তাকে গুম করে দেওয়া হয়েছিল 2012 সালে, এবং তারপরে আপনার ক্রমাগতভাবে আমাদের আরেকজন এমপি পারভেজ কুমিল্লা লাকসামের, তারপরে আপনার প্রায় 700 নেতাকর্মী, যাদের মধ্যে বেশিরভাগই আপনার তরুণ ছাত্রদল যুবদলের নেতা, তাদেরকে গুম করে ফেলা হয়েছে। এরপরে বহু লোককে গুম করা হয়েছে। পরে ছেড়ে দিয়েছে। আপনি দেখছেন আমাদের স্ট্যান্ডিং কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তাকে গুম করে তারপরে তারা ভারতে ছেড়ে দিয়ে আসছে। তো এই যে একটা সর্বগ্রাসী নির্যাতন, নিপীড়ন, এটা তো আমার মনে হয় বিএনপির মতো এরকম কোনো ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি আজ পর্যন্ত সারা বিশ্বে কোথাও এক্সপিরিয়েন্স করেছে কিনা আমার জানা নাই। সে ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, এবং অতীতে 3 বার তারা ইলেকশন জিতে এসেছে। এবং বিএনপির দেখেন, এই যে কেয়ারটেকার গভর্নমেন্টের কথা আমরা বলি, কেয়ারটেকার গভর্নমেন্ট তো ওদের দাবি ছিল, আওয়ামী লীগের দাবি ছিল। তারা এটা নিয়ে আন্দোলন করেছে, 173 দিন হরতাল করেছে, বাড়িঘর পুড়েছে, আপনার সম্পত্তি নষ্ট করেছে, 11 জনকে তাদের আন্দোলনের সময় গান পড় দিয়ে বোমা দিয়ে মেরে দিয়েছে। ম্যাডাম সেটাকে আপনার বুঝলেন, বুঝে উনি বললেন ঠিক আছে, আমি এটা ইলেকশনটা হতেই হবে ম্যান্ডেটরি। উনি ইলেকশন করলেন, করে তারপরে ওই ইলেকশনের যে পার্লামেন্ট তৈরি হলো, সেই পার্লামেন্ট কিন্তু আপনার প্রথম রাতেই আমরা সারা সেই পার্লামেন্টে বসে আমরা সেটাকে পাশ করলাম, অর্থাৎ কেয়ারটেকার গভর্নমেন্টটাকে আমরা পাশ করলাম। যে আপনার এই যে আপনার শুরু হয়েছে 12 সাল থেকে সেই আমাদের অত্যাচার নির্যাতন। আমি ইতিমধ্যে আমি গেছি কারাগারে প্রায় 11 বার। আমার বিরুদ্ধে মামলার সংখ্যা 111টা। 111টা। তো এই অবস্থায় কিন্তু আমরা রাজনীতি করছি। এবং মজার ব্যাপার দেখেন, মজার ব্যাপার বলবো না, এটা একটা বিস্ময়ের ব্যাপার। আওয়ামী লীগের সরকার তারা বিএনপি ভাঙার বহু চেষ্টা করেছে, কিন্তু এখন পর্যন্ত তারা বিএনপিকে ভাঙতে পারে নাই। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর সেই প্রচেষ্টা তারা আরও বাড়িয়েছিল। এইবারও তারা ইলেকশন ইলেকশন করলো, সেখানে তার দল ভাঙার চেষ্টা করেছে, একমাত্র শাহজাহান ওমর ছাড়া আর কাউকেই তারা নিতে পারেনি। এই বিষয়গুলো প্রমাণ করে যে বিএনপি হ্যাজ এমার্জড সত্যিকার অর্থে একটা রিয়েল ডেমোক্রেটিক পলিটিক্যাল পার্টি, এবং এটা এত অত্যাচার নির্যাতন সহ্য করেও কিন্তু এখান থেকে তাকে সরাতে পারছে না। ডেমোক্রেটিক পার্টিতে এত নির্যাতন সহ্য করার কথা না, কিন্তু তারা পারছে না। এবং আমাদের নেতৃত্ব, আমার লিডারশিপ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব শাহাদাত বরণ করার পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লিডারশিপে আসেন। তিনিও 9 বছর লড়াই করেছেন স্বৈরাচারের বিরুদ্ধে, এরশাদের বিরুদ্ধে। উনিও জেলে গেছেন তখন। কিন্তু তখনও আমাদের কাছে এখন মনে হয় যে এরশাদ বোধহয় এত ভয়াবহ ছিল না। এরশাদের তার ওই স্বৈরাচারী শাসনের আমলেও কিন্তু এত ভয়ঙ্কর অবস্থা ছিল না। আজকেকার সর্বগ্রাসী একটা মনস্ট্রাস একটা আপনার গভর্নমেন্ট তৈরি হচ্ছে, যারা আপনার আমাদের উপরে, বিদলের উপরে এই অত্যাচারটা করছে। এটা একেবারে খুব টার্গেটেড, উদ্দেশ্যটা পরিষ্কার যে বিএনপিকে তারা এলিমিনেট করতে চায়। আপনি জিজ্ঞেস করতে যে কেন, কারণটা হচ্ছে বিএনপি ইজ এ প্যাট্রিয়টিক ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টি। জাতির স্বার্থে কখনো কম্প্রোমাইজ করে না, অতীতও করেনি, এখনও করবে না। এইটা তারা জানে বলেই যারা বাংলাদেশকে নিয়ন্ত্রণে রাখতে চায়, যারা বাংলাদেশের উপর আপনার প্রভাব বিস্তার করতে চায়, এবং এই সরকারকে তারা নিয়ন্ত্রণে নিয়ে তারা সেইভাবেই কাজ দিকে এগোচ্ছে। এটা যতই চেষ্টা করুক, আমি সবসময় যে কথাটা বলি যে বিএনপিকে নির্মূল করা যাবে না, কারণ বিএনপি হচ্ছে এই দেশের জনগণের দল। জনগণের যে চিন্তাভাবনা, ওটা হচ্ছে বিএনপির রাজনীতি। মোটা দাগে যদি বলেন যে সেটা কী, সেটা হচ্ছে যে বিএনপি স্বাধীনতায় বিশ্বাস করে, এবং বিএনপি বাংলাদেশ থেকে একটা আলাদা ভূখণ্ড। এটা যে আপনার পশ্চিমবাংলা না, বা আসাম না, বা ত্রিপুরা না, বা ভারতের একটা অঙ্গরাজ্য নয়, এটা মানে বিএনপির রাজনীতি, মানে জনগণের রাজনীতি। জনগণ এটা চায়। আরেকটা হচ্ছে যে জনগণ আপনার সত্যিকার অর্থেই এখানে একটা ধর্মনিরপেক্ষ ব্যবস্থা চায়। ধর্মনিরপেক্ষতা কিন্তু আপনার এখানে ধর্মবিরোধিতা নয়। আমরা অসাম্প্রদায়িকতা বিশ্বাস করি। আমরা সবসময় মনে করি যে এখানে ইসলাম একটা ধর্ম, যেটা বেশিরভাগ এই দেশের নাগরিকরা পালন করে, তার গুরুত্ব তো কিছুটা থাকবেই। ধর্মকে বাদ দিয়ে এখানে কিছু করা যাবে না, এই জিনিসটা আমরা
এই দেশের মানুষ আপনার সবসময় বিশ্বাস করে। যেহেতু আমাদের রাজনীতির মধ্যে সেটা আছে, আমরা আপনার নিশ্চয়ই জানি শহীদ জিয়াউর রহমান সাহেব বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস সংবিধানের সংযোজন করেছেন। একই সঙ্গে আবার সকল ধর্মাবলম্বীদের যে অধিকার, সেই অধিকারটাকে তিনি নিশ্চিত করেছেন। এটাই বিশ্বাস করি, এই কারণেই আমার যে বাংলাদেশের মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে আপনার একটা গ্রহণযোগ্য দর্শন রাজনীতি। আপনি আমাদের দল তো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচি এবং তার জাতীয়তাবাদী দর্শনের উপরে আপনার প্রতিষ্ঠিত। আপনি দেখবেন যে জিয়াউর রহমান সাহেব অ্যাকসেপ্টেবিলিটি টু পিপল এই অল্প সময়ের মধ্যে ভয়াবহ রকমের একটা, মানে আমি বলি ভয়াবহ বলছি জন্য যে এটা আমরা দেখি না সাধারণত, যে জনগণ তার প্রতি এত আকৃষ্ট হয়ে গেল যে উনি 3.5 বছরের মধ্যে এখানে মৌলিক পরিবর্তনগুলো করতে পারলেন। একটা হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থায় নিয়ে আসা, এরপর একটা মুক্ত বাজার অর্থনীতি চলে যাওয়া, একটা বদ্ধ অর্থনীতি থেকে ভ্রান্ত সমাজতান্ত্রিক চিন্তাভাবনা থেকে তিনি নিয়ে চলে গেলেন আপনার মুক্ত বাজার অর্থনীতিতে। ফলে একটা মৌলিক পরিবর্তন হলো, যেটা একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করে আওয়ামী লীগ করেছিল, সেখান থেকে বেরিয়ে এসে জিয়াউর রহমান কিন্তু একটা বহুদলীয় গণতন্ত্র, মাল্টিপার্টি সিস্টেম এবং আপনার একটা প্রি ইকোনমি, এটার একটা ব্যবস্থা করলো, যেটা গোটা বাংলাদেশের চেহারাটাকে বদলে দিল। তারপর আপনি দেখেন তখন বাইরে লোক কাজের জন্য যেতে শুরু করলো, যেটা আমরা বলি যে আপনার বাইরের শ্রমিকদের নিয়োগ, প্রবাসীদের যে আপনার আয়, এরপরে গার্মেন্টস, সেটা জিয়াউর রহমান সাহেবের সময় করা। এগ্রিকালচারে তখন আপনার সবুজ বিপ্লব হয়েছে তার সে বৈপ্লবিক কর্মসূচিগুলো দিয়ে। এগুলো হচ্ছে বিএনপির মূল বিষয়, 19 দফা কর্মসূচি। যেটা আপনি 19 দফা কর্মসূচি দেখেন, একেবারে এখন আজকালকার যুগের মনে হয় যে এটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। এই বিষয়গুলোর উপর ভিত্তি করে বিএনপি কাজ করছে এবং বিএনপি কতগুলো বিষয় কম্প্রোমাইজ করে না। এটা হচ্ছে যে আপনার গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কোনো আপোষ করে না, 1। 2 নম্বর হচ্ছে স্বাধীনতা সমর্থনের প্রশ্নে বিএনপি কোনো আপোষ করে না। ধরেন এই নেগোসিয়েশনগুলোর জন্য তো আসলে মানে গভর্নমেন্টকে এম্পাওয়ার্ড হইতে হয় বা যথেষ্ট পরিমাণে বার্গেনিং। এক্স্যাক্টলি, সেই পিপলস ম্যান্ডেট কই তাদের? আমি সেটাই জানতে চাচ্ছি। নির্বাচন তো হয় না, নির্বাচন না হলে সেই সরকার যেটা আসে সেটা তো আপনার দখলদারি সরকার, তার তো নৈতিক বা আইনগতভাবে যে অবস্থাটা দুর্বল হয়ে যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণের সমর্থন না থাকলে এই সরকার কখনো সফল হতে পারে না। তো তার তো নেই, সে দাঁড়াবে কী নিয়ে? তাই জন্য ভারত যা বলে তাই শুনতে হয়, মিয়ানমার যা বলে তাই শুনতে হয়, চীন যা বলে তাই শুনতে হয়। একটুখানি আবার পিছনের দিকে ফিরে যায়, যে প্রশ্নটা শুরু করেছিলাম, যে ধরেন একটা পার্থক্য আমার কাছে মনে হচ্ছে, মানে আমরা যারা বাইরে থেকে অবজার্ভ করি বিএনপিকে একটা রাজনৈতিক দল হিসেবে, যে গত 15 বছর এই যে এই পরিমাণে নির্যাতন, হামলা মামলা, মোদ্দা কথা এরকম একটা নিষ্ঠুরতার মধ্যে দিয়ে যাওয়ার ফলে মনে হচ্ছে যে চরিত্রগতভাবে বিএনপির আসলে রাজনৈতিক দল হিসেবে একটা ফান্ডামেন্টাল পার্থক্য তৈরি হয়ে গেছে। সেটা আমাদের চোখে কী হয়েছে, যেমন যদি আপনাদের মিছিল মিটিংগুলোতেই আমরা নজর দিই, বিপুল পরিমাণে কিন্তু তৃণমূল পর্যায়ে জনগোষ্ঠীকে দেখা যাচ্ছে, একদম বিপুল পরিমাণে শ্রমজীবী মানুষ যারা হয়তো দিন আনতে দিন খায়, এই গোষ্ঠীটাকে দেখা যাচ্ছে। কিন্তু 10-12 বছর আগেই কিন্তু বা 2000 শতকেই কিন্তু আমরা দেখতাম যে বিএনপি আসলে মধ্যবিত্ত বা উচ্চবিত্তের একটা বড় স্টেক হোল্ডার তাদের ছিল। এখন এই যে জনগোষ্ঠীটা, শ্রমজীবী জনগোষ্ঠীটা, তৃণমূল জনগোষ্ঠীটা উঠে এসছে, যারা বিএনপিকে সর্বতোভাবে সমর্থন দিচ্ছে, তাদেরকে ধারণ করার মতো রাজনৈতিক প্ল্যাটফর্ম বা ফরম্যাট আপনার দলের মধ্যে আছে কিনা? যেটা বললেন আপনি, ভেরি ট্রু, যেখানে আমরা কর্মজীবী মানুষ সম্পৃক্ত হচ্ছে। এর কারণ আছে, দুটো কারণ আছে। একটা কারণ হচ্ছে যে সরকার ফেল করেছে কর্মজীবী মানুষের আশা আকাঙ্ক্ষার আপনার বাস্তবায়িত করতে, অর্থাৎ তাদের বেঁচে থাকা, জিনিসপত্রের দাম এত অস্বাভাবিকভাবে বেড়ে গেছে যে তাদের পক্ষে বেঁচে থাকা সম্ভব হচ্ছে না। অন্যদিকে বিএনপির সময় যখন ছিল, বিএনপির সময় কিন্তু তারা একটা ভালো অবস্থানে ছিল, ম্যাক্রো ইকোনমি যেটা, এটা খুব ভালো অবস্থায় ছিল। আপনি দেখছেন যে আমেরিকার সময় ব্যাংকগুলোর কি ভয়াবহ অবস্থা, এবং এগুলো এখানে একটা জিনিস থেকে বোঝা যাবে যে এখানে ম্যাক্রো ইকোনমিতে কোনো কন্ট্রোল তার নেই। বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হয়ে যায়, হ্যাক হয়ে যায়, শেয়ার বাজার লুট হয়ে চলে যায়, ব্যাংকগুলো থেকে লুট করে করে টাকা পাচার করে চলে যাচ্ছে সমস্ত। ম্যাক্রো ইকোনমি বলতে কিছু নেই। অন্যদিকে জিনিসপত্রের দাম এত বেড়ে গেছে যেটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এই সরকারের নেই, কারণ সরকারের সিন্ডিকেটগুলোই জড়িত আপনার এই ইনফ্লেশনের ব্যাপারে। আর টাকা লুট করে বাইরে পাঠিয়ে দিলে তো আপনি এগুলো হবেই। সেই অবস্থার কারণে
আজকে সাধারণ মানুষেরা মনে করছে যে আমরা বিএনপি না হলে বেটার ছিলাম, ইট ইস দ্য কমন পিপল, বেটার ছিলাম, ভালো ছিলাম, আমাদের এত ভোগান্তি পোহাতে হতো না। অন্যদিকে আপনার সুশাসনের অভাব এত বেশি সর্বক্ষেত্রে, যার ফলে সেই ইনস্টিটিউশনগুলো ফাংশন করছে না, কাজগুলো করছে না। আজকে সেই কারণেই মানুষ মনে করছে যে এটা এখন বিএনপি আমাদের জন্য বেটার অর্গানাইজেশন। আপনি যে প্রশ্ন করেছেন এটাকে ধারণ করার, আমাদের তো এমনি সাংগঠনিকভাবে আপনার মধ্যে শ্রমিক দল আছে, কৃষক দল আছে, এই সংগঠনগুলোতে আমাদের আছে, সেগুলোতে আমরা ধারণ করছি। কিন্তু যে বিএনপি ইজ এ মাস বেসড পলিটিক্যাল পার্টি, যে কথাটা সবসময় আপনাদের মনে রাখতে হবে। ইটস নট অ্যান এক্স্যাক্টলি অর্গানাইজেশন বেসড পলিটিক্যাল পার্টি, ইটস এ মাস বেসড পলিটিক্যাল পার্টি। বিএনপির সমর্থকরাই হচ্ছে বিএনপির শক্তি, বিএনপির জনগণই হচ্ছে বিএনপির শক্তি। আমাদের সংগঠন আছে, অবশ্যই আমাদের খুব শক্তিশালী সংগঠন আছে, শ্রমিক দল আছে, কৃষক দল আছে, কিন্তু সবচেয়ে বড় সংগঠন হচ্ছে আমাদের জনগণ। জনগণই হচ্ছে এর আপনার সবচেয়ে সকল ক্ষমতার উৎস বিএনপির জন্য। তো এই জিনিসটা আমরা ওই জন্যই আমরা যে রাজনীতিটা আমরা করছি, এই রাজনীতিতে জনগণের কাছে গ্রহণযোগ্য রাজনীতি, যে কথা আমি আগেও আপনাদের বলেছি। উই আর ফাইটিং এ ফ্যাসিস্ট ফোর্স, একটা টিরানির সঙ্গে আমরা লড়াই করছি। এটা তো মানুষ জানে, বুঝতে পারছে, তারা ভুক্তভোগী। রাত্রে সত্যিতে ঘুমাতে পারে না, আপনার পুলিশকে চাঁদা দিতে দিতে আর আপনার আওয়ামী লীগের চাঁদাবাজদেরকে চাঁদা দিতে দিতে ওদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে। ঢাকা শহরে এখানে বঙ্গবাজার বলে একটা বিশাল বাজার ছিল, এখানে আপনার ছোট ছোট ব্যবসায়ীরা সব ব্যবসা করতো, এটাকে আগুন দিয়ে পুড়ে দেওয়া হলো। কে পোড়াবে জানি না, বাট ক্ষতিগ্রস্ত লোকে ওই হাজার হাজার ক্ষুদ্র ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, তাই না? তাদেরকে এখন পর্যন্ত কিন্তু কোনো রিহেবিলিটেট করার ব্যবস্থা করেন। একবার দেখবেন কিছুদিন হলো, এমনকি দেখেন ভেরি রিসেন্টলি এই যে আপনার ক্লিনার্স আজীবন ধরে তাদের দাদা 14 পুরুষ ধরে তারা আপনার এখানে বাস করে ওই জায়গাটা, কেউ তাদেরকে ওঠানোর চেষ্টাও করে নাই, বরঞ্চ খোকা সাহেব তাদের জন্য ঘর পাকা করে দিয়েছিলেন সমস্ত। জননী মেয়র ছিলেন আমাদের বিএনপির কিনার। এখন এরা তাদেরকে বসে থেকে উচ্ছেদ করবে, এবং তারা দেখেছেন ওরা আপনার স্ট্রাইক করেছে, আঙ্গেজ থেকে গেছে। আজকে পত্রিকা একটা আপনার ইন্টারভিউ দেখলাম, এক বুড়ো মানুষ, সে বলছে যে আমার দাদা এখানে জন্ম হয়েছে, আমার দাদা এখানে থেকেছেন, আমার বাবার জন্ম হয়েছে, আমরা 400 বছরের পুরনো আবাস। তো এটাকে এখন তারা তুলে দিবে, তুলে দিয়ে যদি তাদের জন্য বিকল্প ব্যবস্থা আগে করে যদি তাদেরকে বলতো যে তোমরা ওইখানে যাবা, তারও একটা কথা ছিল, কিছুতে উঠে যাও, যাবে কোথায়? আপনার বস্তিগুলো শেষ করে দিচ্ছে, যাবে কোথায়? বাজার, ছোটো ছোটো বাজারগুলো পড়ে শেষ করে দিচ্ছে, যাবে কোথায়? অর্থাৎ এদের সাধারণ মানুষের প্রতি, কমন পিপলের প্রতি, শ্রমজীবী মানুষের প্রতি এদের কোনো দরদ নেই। মুখে কথা বলবে বাংলাদেশের মানুষ নাকি তাদের জন্য পাগল, একটা নির্বাচন দিয়ে দেখুক না, নিরপেক্ষ একটা নির্বাচন দিয়ে দেখুক যে কে কার জন্য কতটা পাগল আছে। আমরা তো সেটাই চাইছি। আমরা তো আমরা বলি না যে আপনার বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দাও বা বিরোধী দলকে ক্ষমতায় বসিয়ে দাও, তোমরা একটা নিরপেক্ষ নির্বাচন দাও, সেই নির্বাচনে জনগণ তার ভোটের অধিকারটা প্রয়োগ করুক, এটাই তো হচ্ছে গণতন্ত্র। তো সেটা তারা করবে না, তারা তাদের মতো করবে। সরকার আমার থাকবে, আমার পুলিশ থাকবে, আমার আদালত থাকবে, নির্বাচন কমিশন আমার থাকবে, আমি সেখানে নির্বাচন করব। দেখেন ওইখানে করতে কী হচ্ছে, এখন তাকে নির্বাচনে পার্লামেন্টের তাকে ক্যান্ডিডেট দিতে হয়, আর কোনো ক্যান্ডিডেট খুঁজে পায় না, তো তারই লোকদেরকে বলতে এটা দামি ক্যান্ডিডেট, এবং একটা বিরোধী দল তৈরি করে জাতীয় পার্টির মতো, তাদেরকে বলা হয় যে আসন ভাগ করো, আসন ভাগ করে। এইভাবে তো একটা গণতন্ত্র ফাংশন করতে পারে না। একটুখানি ফিরে যায় আপনাদের 28শে অক্টোবরের যে আন্দোলন ছিল সেটাকে কেন্দ্র করে, কারণ আমি যদি বলি যে ওই আন্দোলনকে কেন্দ্র করে বা বিএনপির সাম্প্রতিক সময়ের আন্দোলনকে কেন্দ্র করে আপনার মূল্যায়নটা কি? আপনার কি মনে হয় ব্যর্থ হয়েছে আন্দোলন? না না, আমি এটা কখনোই মনে করি না, আমি এটা কখনোই মনে করি কেন আন্দোলন কখনো ব্যর্থ হয় না। একটা ফর রাইট কজ আন্দোলন কখনোই ব্যর্থ হয় না। আপনার হয়তো সময় লাগতে পারে, আপনার 1757 সালে যখন সিপাহী বিদ্রোহ হয়েছে, যেটা ছিল ইংরেজদের বিরুদ্ধে, সেই আন্দোলন কি ব্যর্থ 200 বছর পরে কিন্তু দে হ্যাড টু গো, তাই না? তো ব্যর্থ তো হয় না। আজকে হ্যাঁ টেম্পোরারি ওরা অনেক বেশি পাওয়ারফুল উইথ দ্য স্টেট পাওয়ার, সেই স্টেট পাওয়ার কারণে আজকে হয়তো আপনার টেম্পোরারি একটা সেটব্যাক হয়েছে, কিন্তু এটা আপনার কখনো প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলার প্ল্যান আলাদা করে দেবের সে যাই গভর্নমেন্টকে চাই না, পরিবর্তন চাই, হ্যাঁ এটা বাস্তব, দে ওয়ান্ট এ চেঞ্জ। এইটাই হচ্ছে আপনার সবচেয়ে বড় কথা।
তারা পরিবর্তন চায় এবং সেই পরিবর্তন তারা ডেমোক্রেটিক ওয়েতে চায়। ওই জিনিসটাই আমাদেরকে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। নির্বাচনের আগে এবং পরে বহির্বিশ্বে পরাশক্তি, বিশেষ করে আমেরিকা, ভারত, এদের একটা অবস্থান ছিল নির্বাচনের আগে। মনে হচ্ছিল ভিসা স্যাংশন বা এই ধরনের কৌশলের কারণে বা ডিপ্লোম্যাটিক পলিসির কারণে হয়তো ভিন্ন কিছু আসতে পারে, এরকম একটা ধারণা হয়েছিল। আবার ঠিক নির্বাচনের পরবর্তীতেই মনে হলো যে আওয়ামী লীগ সরকার খুব সফলভাবেই আসলে তাদের সাথে সম্পর্ক উন্নয়ন করতে পেরেছে। তাহলে এই যে নির্বাচন কেন্দ্রিক এই পরাশক্তিগুলোর সাথে সম্পর্ককে আপনি কিভাবে দেখেন বা মূল্যায়ন করবেন? ভারতবর্ষ তারাও কিন্তু আপনার বলে দিয়েছিল যে আমরা এই সরকারকে সমর্থন করবো, কিন্তু তাদের ভিজিবল সেই ধরনের কোনো কিছু ছিল না। আর আমেরিকা আপনার ভিজিবল কিছু কাজ করেছে, তাদের যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যে তাদের নীতি, যে আমরা গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতে গণতন্ত্রের চর্চার জন্যে বা তারা যেন মোর ডেমোক্রেসি প্র্যাকটিস করে, এই জন্য আমরা একটা প্রভাব তারা বিস্তার করতে চায়। এটা তাদের অ্যাডমিনিস্ট্রেশন, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন, এটা তাদের কমিটমেন্ট। সেইভাবে তারা এখানে একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, একটা ভোটারদের পার্টিসিপেটিভ ইলেকশন দেখতে চায়, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখতে চায়। এটা তারা দেখেছে গত কয়েকটি ইলেকশনে আমলে সেটা করতে পারেনি, গভর্নমেন্ট সেটা করতে পারেনি, যে কারণে এবার তারা খুব জোরে সোরে ছিল যে আমরা এটা করতে চাই। অন্যদিকে আপনার এখানে দুর্নীতি, তারপরে আপনার এক্সট্রাজুডিশিয়াল কিলিং, হিউম্যান রাইটস ভায়োলেন্স যেগুলো ভায়োলেশনস, এগুলোর ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত কড়া সমালোচনা করেছে সবসময়, ইউরোপিয়ান ইউনিয়নও করেছে। তারা কিন্তু তাদের অবস্থান থেকে এখনও সরেনি। তারা পরিষ্কার করে এই কথা বলছে যে আমরা এই নির্বাচনটাকে আমরা মনে করি না যে ভালো নির্বাচন হোক, কখনোই ভালো নির্বাচন, সুষ্ঠু নির্বাচন হয়েছে। তারা মনে করে যে পার্টিসিপেটরি হয় নাই। তারা মনে করে যেখানে আপনার হিউম্যান রাইটস টোটালভাবে ভায়োলেশনস হয়েছে, এটা তারা সবসময় মনে করছে। এখন একটা দেশ তো তার নিজের ইন্টারেস্টেও তো কাজ করে, তার ইন্টারেস্টে সে কাজ করবে। তো তাদের তো এখানে আপনার পুঁজি আছে, বিনিয়োগ করা, ইনভেস্টমেন্ট আছে। তো সেই ইনভেস্টমেন্ট থেকে তাকে তো গভর্নমেন্ট টু গভর্নমেন্ট একটা রিলেশনশিপ রাখতেই হয়, এটা তো বাস্তবতা। তো সেই ক্ষেত্রে তাদের উপরে ভর করে তো আন্দোলন করা যাবে না। আপনাকে আন্দোলন করতে হবে নিজের পায়ে ভর করে। যখনই আপনি মনে করবেন যে ভারত আমাকে করে দিয়ে যাবে বা আমেরিকা আমাকে করে দিয়ে যাবে বা চীন করে দিয়ে যাবে, তখনই আপনি আপনার জায়গা থেকে সরে গেলেন। আপনাকে আপনার জায়গায় স্থির থাকতে হবে। ইউ হ্যাভ টু বিল্ড ওন স্ট্রেংথ। পিপুলকে তার পিপুলের স্ট্রেংথ নিয়ে বেরোতে হবে। কোনো কিছুই হয় না যদি আমি না করতে পারি, আমাকে কেউ দেবে না কিছু। ওই জিনিসটা মাথায় রেখে আমরা কাজ করছি। হ্যাঁ, টেম্পোরারি একটা সেটব্যাক হয়েছে, কিন্তু সেটব্যাক বেশি দিন থাকবে না। এই দেশের মানুষই তা থাকতে দেবে না, বিএনপি তো নয়। আপনাদের 31 দফার যে প্রস্তাবনা আছে, রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা, জি, ওটা পড়লাম, ইনফ্যাক্ট অনেক আগেই পড়া জি, হয়েছে। সেই বিষয়ে ছোট করে আপনার মূল্যায়নটা যদি জাস্ট দিয়ে দেন। আমার আর এটাকে আমরা মনে করি এটা একটা ব্যাংকটা কাটা বলছেন পরিবর্তিত করে, যেমন জিয়াউর সাহেবের 19 দফা ছিল সেই সময় বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি সব কিছুকে পরিবর্তন করে নতুন একটা স্বপ্ন দেখানো ও সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য কাজ করা, এটা প্রেসিডেন্ট জিয়াউর সাহেব দেখেছিলেন। আজকের পরিবর্তিত জিও পলিটিক্স সব কিছু মিলিয়ে টিলিয়ে এবং এর মধ্যে যে সময়টা গিয়েছে সেই সময়ের বাস্তবতাকে ভিত্তি করে বর্তমান সরকারের যে আপনার ভয়াবহ যে দমনপীড়ন, নির্যাতন, ইনস্টিটিউশনগুলোকে যে আপনার ফেল করে দেওয়ার চেষ্টা করা, সব মিলিয়ে কিন্তু আমাদের 31 দফাটা আমরা দিয়েছি। আপনি দেখবেন এখানে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বলেছি। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমরা মনে করি এটা একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মতো ব্যবস্থা আছে একটা, যে সব ক্ষমতা এক ব্যক্তির হাতে থাকছে না, আপনার শুধু প্রধানমন্ত্রী হাতে সব ব্যবস্থা থাকবে না। আমরা জুডিশিয়াল কমিশন গঠন করতে বলেছি, যে জুডিশিয়াল যে অবস্থা এখন আছে এটা আপনার কোনো মতেই জনগণের কাছে আপনার এটা উপযোগী না। সেই জন্য জুডিশিয়াল কাউন্সিল করে এটাকে আপনার সঠিক পর্যায়ে নিয়ে আসা। আমরা কনস্টিটিউশনেরও একটা কাজ করার কথা বলেছি, যে কনস্টিটিউশনকে আপনাকে ঠিক করতে হবে, যেটা পরিবর্তন নিয়ে এসছে সেই পরিবর্তনগুলোকে আবার দেখে যেটা উপযোগী মানুষের জন্য সেগুলো করতে হবে। এই বিষয়গুলো এখানে কিন্তু আপনার একটা ইউনিক, এবং এটাকে আমরা মনে করি যেটা এখন একটা পরিবর্তনের জন্য এটা অত্যন্ত জরুরি ব্যাপার একটা। এবং আমরা সবসময় যে কথাটা বলে এসেছি যে আমরা বাংলাদেশে একটা আপনার সকল মত এবং পথ এগুলোকে একখানে বিকশিত হতে দেখতে চাই। আমরা একটা রেইনবো স্টেট নেশন আমরা তৈরি করতে চাই, যেখানে সবাই সকলের মতামতটাকে প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে প্রকাশ করতে পারবে। তারা
তাদের চিন্তা ভাবনাগুলোকে সামনে নিয়ে আসতে পারবে। এই সবগুলোকে মিলিয়ে একটা আপনার রাষ্ট্র নির্মাণ করা, এই কাজটা আমাদেরকে করতে হবে। খুবই ভালো লাগলো আজকে আপনার সাথে কথা বলে। আমার আর খুব বেশি প্রশ্ন নাই, আপনার যদি কিছু সংযোজন করার থাকে। আমার সংযোজন করার একটাই হচ্ছে যে আজকে বাংলাদেশের মানুষ শুধু নয়, বাংলা ভাষাভাষীর মানুষ যারা আপনার বাইরে রয়েছেন, প্রবাসে রয়েছেন, তারাও কিন্তু আপনার বাংলাদেশের ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন। আমার মনে হয় শতকরা 90% মানুষ যারা বাইরে আছেন তারা মনে করেন যে বাংলাদেশে গণতন্ত্র নাই এবং এখানে একটা আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া দরকার। তারা মনে করেন যে এখানে জনগণের কোনো নিরাপত্তা নেই। আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিংস বাংলাদেশকে বিশ্বের দরবারে অত্যন্ত ছোটো জায়গায় নিয়ে গেছে। এটা শুধুমাত্র উন্নয়নের কথা বলে আপনার গণতান্ত্রিক বিশ্বে কিন্তু জায়গা করে নেওয়া যায় না। ওখানে আপনার ভ্যালুসগুলো, এথিক্সগুলো ভেরি ইম্পর্টেন্ট থিংস। তো সেই জিনিসগুলোকে আপনার এখানে প্রতিষ্ঠা করতে হলে আপনার প্রবাসী যারা আছেন তারা তাদের ভূমিকা অনেকেই পালন করছেন, এটা আরও জোরে সোরে পালন করা উচিত। আর বাংলাদেশের মানুষের কাছে আমার একটাই আহ্বান থাকবে যে এই অন্যায়, অত্যাচার, নির্যাতন, এই ন্যায় বিচারের অভাব, হত্যা, এক্সট্রাজুডিশিয়াল কিলিংস, ভোট দিতে না পারা, সবগুলো মিলিয়ে যে রাজনৈতিক যে কাঠামো, সে কাঠামোটাকে পরিবর্তন করতে হলে অবশ্যই তাদেরকে বেরিয়ে আসতে হবে, সোচ্চার হতে হবে। শুধু বিএনপি আন্দোলন করবে বা বিরোধী দল আন্দোলন করবে, কয়েকজন তা তো হতে পারে না। আমরা এবার তো 62টা বিরোধী দল একসাথে হয়েছিলাম। জনগণকে কিন্তু রাস্তায় নেমে আসতে হবে। এটা তাদেরকে করতে হবে তাদের নিজেদের স্বার্থে। এই আন্দোলন শুধু বিএনপির নয়, এই আন্দোলনটা মানুষের অধিকার রক্ষার, জনগণের অধিকার রক্ষার, তার গণতন্ত্র, তার ভোটের অধিকার, তার ধর্মীয় অধিকার, তার সাংস্কৃতিক অধিকার, সব কিছুকে রক্ষা করতে হলে, তার স্বাধীনতা সামর্থ্য রক্ষা করতে হলে বাংলাদেশের মানুষকে সামনে এগিয়ে আসতে হবেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ, খুবই ভালো লাগলো আজকে আপনার সাথে কথা বলে এবং সত্যি কৃতজ্ঞতা আমাদেরকে এতখানি সময় দিলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আপনি অনেক সময় নষ্ট করে অনেক দূর থেকে এসেছেন, সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আজকের মতো আমাদের অনুষ্ঠানটা আমরা বাংলা আউটলুকের পক্ষ থেকে এখানেই শেষ করছি। আশা করি পরবর্তীতে আরও একজন নেতৃত্বকে নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হতে পারবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম, শুভেচ্ছা।